হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি প্রত্যেকেই ভালো পরীক্ষা দিচ্ছ মাধ্যমিক। প্রশ্ন যাই হোক, তো তোমাদের ইতিহাস পরীক্ষা রয়েছে সামনে বলতে আর বেশি দিন নেই, সামনে ইতিহাস পরীক্ষা। তো সেই ইতিহাস পরীক্ষার জন্য তোমাদের স্বার্থে নিয়ে চলে আসা হয়েছে মাধ্যমিক হিস্ট্রি লাস্ট মিনিট সাজেশন, যেখানে তোমরা পেয়ে যাচ্ছ অধ্যায় ভিত্তিক বহু ইম্পর্টেন্ট প্রশ্ন, একদম ইম্পর্টেন্ট ভিভিআই প্রশ্ন, যেগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো থেকে অ্যানালাইসিস করে আনা হয়েছে, এবং শুধুমাত্র প্রশ্নই নয়, সেগুলোর সাপোর্টে উত্তরও দিয়ে দেওয়া হচ্ছে তোমাদের আজকের এই ক্লাসে। সো সঙ্গে থাকো এবং পরপর দেখতে থাকো যে কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, এবং তার উত্তরগুলো যদি জানা থাকে তবে ভালো, যদি না জানা থাকে তোমাদের তাহলে অবশ্যই সেগুলোকে নোট ডাউন করে নেবে। সো উইদাউট এনি ডিলে এবার আমরা প্রসিড করব মেন ক্লাসের দিকে। সো ক্লাস স্টার্ট করার আগে প্রথমে বলে রাখি, যদি তোমরা নতুন থাকো চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকন প্রেস করে রাখো, কারণ এরকম রিলেটেড সাজেস্টিভ ভিডিও আগামী দিনে আসতে চলেছে, বহু ভিডিও। সো সেগুলো যদি কুইক আপডেট পাওয়ার জন্য তোমাদের অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং লাইক করে বন্ধুদের কাছে শেয়ার করে দাও। সো চলো এবার আমরা চলে যাই মেন ক্লাসে, মাধ্যমিক 2025 লাস্ট মিনিট হিস্ট্রি সাজেশন। তো প্রথমে দেখো 1 আর 2 অধ্যায়ের প্রশ্ন উত্তর এগুলো। প্রথমে ছোট ছোট প্রশ্ন, বড় প্রশ্ন যেগুলো আছে সেগুলো আমি ধীরে ধীরে দিয়ে দিচ্ছি, তোমাদের অসুবিধা নেই। 8 নম্বরের প্রশ্ন কিন্তু সাজেশন দিয়ে দেওয়া হবে, একটু পরে দিয়ে দেওয়া হবে। সো প্রথম প্রশ্ন যেটা ইম্পর্টেন্ট সেটা হলো নতুন ইতিহাসের প্রধান বিষয়বস্তু কী। তো এটার উত্তর হবে যে নতুন ইতিহাসের প্রধান বিষয়বস্তু হলো সমাজের সকল শ্রেণীর মানুষের ইতিহাস। এই প্রশ্নটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এই বছর পরীক্ষায় আসবার মতো প্রশ্ন। নেক্সট 2 নম্বর একদম কমন প্রশ্ন, যেটা বহুবার পরীক্ষায় এসে থাকে, যে ভারতে কে নিম্নবর্গের ইতিহাস রচনা করেছেন। তো এখানে উত্তর হবে যে ভারতে 1982 খ্রিস্টাব্দে রণজিৎ গুহ প্রথম নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু করেছিলেন এবং পরবর্তীকালে পার্থ চট্টোপাধ্যায়, জ্ঞানেন্দ্র পাণ্ডে, গৌতম ভদ্র প্রমুখ এই চর্চাকে আরও প্রসারিত করেছিলেন। নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্ন 3 নম্বরের, সেটা হচ্ছে সচিন তেন্ডুলকরের আত্মজীবনীর নাম কি। বহুবার রিপিট হয়েছে প্রশ্নটা এবং এই বছর আসার চান্স 99%। অতএব তোমরা বুঝতে পারছো কতটা ইম্পর্টেন্ট প্রশ্ন আজকের এই ক্লাস। সো এটার উত্তর হয়ে যাবে সচিন তেন্ডুলকরের আত্মজীবনীর নাম প্লেয়িং ইট মাই ওয়ে। তোমরা ইংলিশেও লিখতে পারো বা বাংলাতে ভেঙেও লিখতে পারো, তাতে করে কিন্তু নাম্বার কোনোটাতেই বাদ যাবে না, বাংলাতে লিখলেও নাম্বার দিবে। নেক্সট প্রশ্ন, যে বাংলা নাট্য সাহিত্যের ইতিহাস গ্রন্থটি কার লেখা। তো বাংলা নাট্য সাহিত্যের ইতিহাস গ্রন্থটি লেখক হলেন আশুতোষ ভট্টাচার্য। নেক্সট তারপরে দেখা যাচ্ছে যে ভারতে কবে থেকে বন সংরক্ষণ আইন চালু হয়। সো ভারতে 1878 খ্রিস্টাব্দ থেকে বন বা অরণ্য সংরক্ষণ আইন চালু হয়। দেখো বহু প্রশ্ন কিন্তু তোমাদের অজানাও থাকতে পারে এর মধ্যে, তো যেগুলো আবারও বলে দিই অজানা, সেগুলো কিন্তু অবশ্যই খাতায় বা কোনো পেজে নোট ডাউন করে নেবে, কারণ এগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। পরীক্ষার কোশ্চেন মিলিয়ে নেবা তোমরা, পরীক্ষার প্রশ্ন আসলে বুঝে যাবে যে কতটা ইম্পর্টেন্ট সাজেশন তোমাদের দিয়ে দেওয়া হচ্ছে আজকে। নেক্সট তারপরে এবার আমরা 3 থেকে 4 অধ্যায়ের মধ্যে দেখব কী কী ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আছে। 2 অধ্যায়ের 3 আর 4 অধ্যায়। 3 অধ্যায় হচ্ছে প্রতিরোধ ও বিদ্রোহ, আর 4 অধ্যায়ের নাম হলো সংঘবদ্ধতার গোড়ার কথা। তো সেখান থেকে প্রশ্ন প্রথম, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট প্রশ্ন খুবই, যে কোম্পানির শাসনকালে সংগঠিত প্রথম কৃষক বিদ্রোহের নাম কি। বহুবার এসেছে এই প্রশ্নটা, বহুবার, এবং এই প্রশ্নের উত্তর কিন্তু অনেকে চট করে দিতে পারে না, কিন্তু খুবই সহজ একটা প্রশ্ন, যে কোম্পানির শাসনকালে সংগঠিত প্রথম কৃষক বিদ্রোহটি হলো চুয়ার বিদ্রোহ। নেক্সট তারপরে দেখো চুয়ার বিদ্রোহের প্রধান নেতাদের নাম কি, সেই নেতাদের নাম লিখতে হবে যারা চুয়ার বিদ্রোহে অংশগ্রহণ করেছিল। তো এখানে উত্তর হয়ে যাবে যে জগন্নাথ সিংহ, দুর্জন সিংহ, রানী শিরোমণি প্রমুখ। তোমরা এখানে 3টে নাম দেওয়া রয়েছে, যে কোনো 2টো নাম লিখবা, তাহলে কিন্তু ফুল মার্কস পেয়ে যাবে। নেক্সট তারপরে আছে দেখো কেনারাম নামে বাটখারা কী কাজে ব্যবহার হতো। তো 2 রকমের তোমরা শুনেছো, বাটখারা, কেনারাম, বেচারাম, দুটোকেই তোমরা পড়ে রাখবে, দুটোর মধ্যে যে কোনো একটা আসতে পারে, কিন্তু কেনারাম এই বছরের জন্য ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। সো কেনারাম নামে বাটখারা সাঁওতালদের কাছে পণ্য বিক্রয়ের জন্য ব্যবহার করা হতো।
নেক্সট তারপরে প্রশ্ন ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে সাঁওতাল বিদ্রোহে কারা নেতৃত্ব দিয়েছিল। তো সাঁওতাল বিদ্রোহে সিধু ও কানুহু নামে দুই ভাই, চাঁদ ভৈরব, বীর সিংহ, কালো প্রামাণিক, ডোমন মাঝি প্রমুখ নেতৃত্ব দিয়েছিল। তোমরা যে কোনো চারটে মুখস্থ করে রাখবে, যে কোনো দুটো হয়তো পরীক্ষায় লিখতে দিতে পারে, 2 থেকে 3টে, তো তোমরা লিখতে পারবে অনায়াসে, বা এগুলো থেকে আবার এমসিকিউ আসতে পারে। নেক্সট প্রশ্ন দেখো, ইম্পর্টেন্ট প্রশ্ন, যে আদিবাসীরা কাদের দিকু বলতো, বা হয়তো পরীক্ষায় দিয়ে দিল যে দিকু কাদের বলা হতো। তো সেক্ষেত্রে তোমাদের উত্তর লিখতে হবে যে আদিবাসীরা বহিরাগত জমিদার বা মহাজন বা ব্যবসায়ীদেরকে দিকু বলে থাকতো। নেক্সট তারপরে দেখো, এটা তোমরা পারবে অবশ্যই জানি, যে দামিনী কোহ কথাটির অর্থ কী। তো দামিন ই কোহ কথাটির অর্থ হলো পাহাড়ের প্রান্ত দেশ। এই ছিল 3 ও 4 অধ্যায় থেকে প্রশ্ন। এবার আমরা দেখে নেব 5 ও 6 অধ্যায় থেকে কি কি প্রশ্ন রয়েছে। তো প্রথম প্রশ্ন হলো, কারা সারা ভারত কিষাণ কংগ্রেস প্রতিষ্ঠা করেন। তো এটার উত্তর হবে যে কংগ্রেসের বামপন্থী অংশ কংগ্রেস সমাজতন্ত্রী দল ও কমিউনিস্টরা 1936 খ্রিস্টাব্দে সারা ভারত কিষাণ কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট তারপরে প্রশ্ন, তোমরা রিয়েলাইজ করতে পারছো আশা করি যে কত ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো তোমাদের অবশ্যই বলবো প্লিজ লাইক করে দেবে এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। নেক্সট তারপরে দেখো আছে যে মিরাট ষড়যন্ত্র মামলা কবে শুরু হয়। এটা তো একদম পরীক্ষায় আসবেই 100%। তো এটার হচ্ছে উত্তর দেখো যে 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়। নেক্সট প্রশ্ন, বাংলা দ্বিখণ্ডিত করার পিছনে কার্জনের মূল উদ্দেশ্য কী ছিল। লর্ড কার্জনের মূল উদ্দেশ্য কী ছিল। তো বাংলা দ্বিখণ্ডিত করার পিছনে লর্ড কার্জনের মূল উদ্দেশ্য ছিল বাঙালি জাতির ঐক্য ধ্বংস করে জাতীয় কংগ্রেস এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনকে দুর্বল করা। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, কারেঙ্গে ইয়া মারেঙ্গে, এটা তো বহুবার এসেছে প্রশ্ন, তোমরা জানো, প্রিভিয়াস ইয়ারগুলো তো প্র্যাকটিস করেছো, তোমরা জানো যে বহুবার এই প্রশ্ন রিপিট হয়েছে। সো কারেঙ্গে ইয়া মারেঙ্গে, এটা তোমরা উত্তর পারবে, এটা তো গান্ধীজি বলেছেন, কিন্তু শুধু গান্ধীজি লিখলে কিন্তু পরীক্ষায় ফুল মার্কস নাও পেতে পারো, তোমাদের লিখতে হবে মহাত্মা গান্ধী। নেক্সট প্রশ্ন, যে গান্ধীজি কোন ঘটনার মাধ্যমে আইন অমান্য আন্দোলনের সূচনা করেছিলেন। তো এটার উত্তর হবে গান্ধীজি 1930 খ্রিস্টাব্দের 6 এপ্রিল গুজরাটের ডান্ডিতে সমুদ্রের জল থেকে লবণ তৈরির মাধ্যমে লবণ আইন হবে এটা, তো লবণ আইন ভঙ্গ করে আইন অমান্য আন্দোলনের সূচনা বা স্টার্ট করেছিলেন। নেক্সট তারপরে দেখো 7 এবং 8 অধ্যায় থেকে প্রশ্ন। প্রথম প্রশ্ন এবং ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে সংবিধানে কবে কোন ভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এই প্রশ্নটা কিন্তু বহুবার এসেছে এবং এই বছরের জন্য ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সো সংবিধানের 1950 খ্রিস্টাব্দে হিন্দি ভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। কত সালে? 1950 সালে। এবং কোন ল্যাঙ্গুয়েজকে? সেটা হচ্ছে হিন্দি ল্যাঙ্গুয়েজ। নেক্সট তারপরে আছে যে অপারেশন পোলো কি। তো ভারতে 1948 সালের 13ই সেপ্টেম্বর হায়দ্রাবাদে সেনা অভিযান শুরু করে। এই অভিযান অপারেশন পোলো নামে পরিচিত। নেক্সট তারপরে আছে যে কে হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন। তো মীর কামারউদ্দিন চিনকুলিজ খাঁ হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন। কাশ্মীরে ভারত ও পাকিস্তানের মধ্যে নির্ধারিত সীমারেখার নাম কি? এলওসি বলে দেখবে, তোমরা মুভিও দেখেছো আশা করি। তো এলওসি হচ্ছে কাশ্মীর আর হচ্ছে পাকিস্তানের মধ্যে যে সীমারেখা অর্থাৎ বর্ডার লাইন। তো কাশ্মীর ভারত ও পাকিস্তানের মধ্যে নির্ধারিত সীমারেখার নাম হচ্ছে লাইন্স অফ কন্ট্রোল, এলওসি। পরীক্ষায় আবার দিতে পারে যে এলওসির পুরো নাম কি বা এলওসির ফুল ফর্ম কি। তো এলওসি হচ্ছে লাইন অফ কন্ট্রোল, এর আরেক নাম হচ্ছে নিয়ন্ত্রণ রেখা। নেক্সট তারপরে দেখো কবে গান্ধীজি ও আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি বা পুনা প্যাক্ট স্বাক্ষরিত হয়। তো 1932 খ্রিস্টাব্দে কংগ্রেস নেতা মহাত্মা গান্ধী ও দলিত হিন্দু নেতা ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর বা ডক্টর BR আম্বেদকর বা বাবা সাহেব আম্বেদকর বা শুধুই বাবা সাহেব বা আম্বেদকর, অনেকগুলো নাম কিন্তু এনার ছিল। অর্থাৎ সংবিধানের রূপকার হচ্ছেন ডক্টর BR আম্বেদকর বা বাবা সাহেব আম্বেদকর বলতে পারো, বা ভীমরাও রামজি আম্বেদকরও বলতে পারো, অনেক নাম, সেগুলো বলে দিলাম তোমাদের। সো 1932 খ্রিস্টাব্দে কংগ্রেস নেতা মহাত্মা গান্ধী ও দলিত হিন্দু নেতা ডক্টর ভীমরাও আম্বেদকরের মধ্যে পুনা প্যাক্ট বা পুনা চুক্তি স্বাক্ষরিত হয়। এই হচ্ছে ছোট প্রশ্নগুলো। এবার তোমাদের যেটা বলে দেবো সেটা হচ্ছে 8 নম্বরের বড় প্রশ্নগুলো এবার সাজেশন তোমাদের বলে দেবো, যেগুলো পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সেক্ষেত্রে প্রথম প্রশ্নটা হলো যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কীভাবে অংশগ্রহণ করেছিল, তাদের আন্দোলনের সীমাবদ্ধতা কী ছিল, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। 2,
সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো। দিস ইজ অলসো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। 3, মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন রবীন্দ্রনাথ টেগোরকে নিয়ে। নেক্সট 4 নম্বরে দেখো, বিংশ শতকে ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা কী ছিল আলোচনা করো। নেক্সট 5 নম্বরে আছে যে 19 শতকে বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে ব্রহ্ম সমাজগুলির ভূমিকা কী ছিল। 6, নীল বিদ্রোহের কারণ কি, এই বিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা কোশ্চেন আসলে মিলিয়ে নেবে। নীল বিদ্রোহ এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত বিবরণ দাও। মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো। এটা একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে মহাবিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। বড় 8 নম্বরের প্রশ্ন এগুলো। নেক্সট, শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী ছিল। উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা কী ছিল, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। 10 নম্বর হচ্ছে যে 1930-এর দশকে কৃষক শ্রমিক আন্দোলনের বিভিন্ন পর্যায়গুলি সম্পর্কে সংক্ষেপে লেখো। নেক্সট, আরেকটা লাস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, যে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের কারণ ও ব্যর্থতা সম্পর্কে আলোচনা করো। তোমাদের বলে রাখি, যদি পরীক্ষায় কোনোভাবে প্রশ্ন দেয় যে প্রথম কৃষক বিদ্রোহের নাম কি, তো এটার উত্তর হবে সন্ন্যাসী ফকির বিদ্রোহ। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে, এবং এই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো 8 নম্বরে তোমাদের দিয়ে দেওয়া হলো, যেগুলো ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং তোমাদের ছোট প্রশ্ন দিয়ে দিলাম। সো তোমাদের এখন কাজ হলো এগুলোকে বারবার করে রিভিশন করে নাও, এবং রিভিশন করে নেওয়ার পর যদি মুখস্থ না থাকে অবশ্যই খাতায় নোট ডাউন করে মুখস্থ করে নিতে হবে, এবং ভালো করে পরীক্ষা দিতে হবে ঠান্ডা মাথায়। সো বেস্ট অফ লাক, আশা করি পরীক্ষা ভালো হোক তোমাদের। তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও, কারণ এরকম রিলেটেড ভিডিও আগামী দিনে আসতে চলেছে, এবং তোমাদের প্রতিনিয়ত পরীক্ষার পরে তোমাদের কোশ্চেন আনসার দিয়ে দেওয়া হচ্ছে, আনসার কীগুলো, যে প্রশ্নের উত্তরগুলো কী কী। তো সেক্ষেত্রেও তোমাদের একটা কাজে লাগবে। তো তোমাদের বলে রাখি, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। সো এখানে ক্লাস আজকে কনক্লুড করা হলো, আবার নেক্সট ক্লাস আসছে। সো টাটা, বাই বাই, বেস্ট অফ লাক, ভালো পরীক্ষা দিও।